স্বাগত জানাচ্ছি টিভেন24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই ক্ষেত্রে আসলে বলতে পারেন যে একের পর এক ব্রেকিং নিউজ কিন্তু আমরা পাচ্ছি। আমরা চেষ্টা করব সেই ব্রেকিং নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার এবং সেই সম্পর্কে আসলে বিশ্লেষকরা কি বলছেন সেই মতামতগুলো নিয়েও আমরা কথা বলবো। আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন প্রফেসর এমিরেটাস ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের ডক্টর মোস্তফা সারওয়ার এবং আমার সাথে আরো আছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। সর্বপ্রথম যেই সংবাদটি আমার হাতে রয়েছে, ভাইস প্রেসিডেন্ট পদে ডিবেটে কিছুক্ষণ পরেই কিন্তু রাত 9টায় আজকে একটি বিতর্ক রয়েছে। আজকের এই বিতর্কটা এক অর্থে খুবই গুরুত্বপূর্ণ। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এবং টিম ওয়ালজের মধ্যে এই বিতর্ক হবে এবং এই বিতর্কের মধ্য দিয়ে আসলে দুই প্রার্থী আমেরিকানদের মন জয় করার চেষ্টা করবেন। আর এক মাস পরে আসলে নির্বাচন এবং তার আগে কিন্তু আসলে উচ্চ পর্যায়ের যে বিতর্কের কথা বলা হচ্ছে এটি আসলে সর্বশেষ বিতর্ক এবং এই বিতর্কে আসলে একজন আরেকজনকে আক্রমণ করবেন। কিভাবে আক্রমণ করেন, কার পাল্লা ভারী হয়, তাদের নিজস্ব যে ব্যক্তিগত যে ইমেজ সেটি আসলে কতটুকু পরিষ্কার হয়, কতটুকু প্রস্ফুটিত হয়, সেটির উপরে কিন্তু আসলে নজর রয়েছে ভোটারদের এবং সেই সাথে দুই দলের যে রাজনীতিকরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই বিষয়গুলো দেখার চেষ্টা করছেন। আমরা এই সম্পর্কে আরো জানবো, এক ধরনের বিশ্লেষণ আমরা নেওয়ার চেষ্টা করবো আসলে কি হতে যাচ্ছে আজকের বিতর্কে। এবং একটু জানিয়ে রাখি দর্শক, টিভিএন24 কিন্তু আসলে টিভিএন24 আমাদের নিউজ চ্যানেলে কিন্তু রাত 9টায় এই বিতর্কটি সরাসরি সম্প্রচার করা হবে। এবং আজকের দিনে আসলে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সেটি কিন্তু হচ্ছে ইসরায়েল ইরানের যে বিষয়টি এখন আসলে চলছে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এবং জেরুজালেম সহ সমগ্র ইসরায়েলে স্থানীয় সময়ে আসলে মঙ্গলবার সন্ধ্যায় এই ক্ষেপণাস্ত্র হামলার যে সতর্কতামূলক সাইরেন সেটি আসলে বেজে ওঠে এবং তার পরবর্তী ঘটনা আসলে আমরা সবাই জানি। বেশ কিছু শঙ্কা কিন্তু করা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্য যে এক ধরনের অস্থিরতা চলছে সেই অস্থিরতা আসলে কতটুকু ছড়াবে, আমেরিকার ভূমিকা এখানে কি অথবা কি হওয়া উচিত, সামনের দিকে কি হতে যাচ্ছে, এটি আসলে ভোটের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব। এবং আরো একটি বিষয়, বাংলাদেশ প্রসঙ্গে যদি আসি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কি বলছেন, সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বলছেন, বাংলাদেশের নির্বাচন নিয়েও কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে এক ধরনের আগ্রহ রয়েছে। সেই নির্বাচনের তারিখ নিয়ে অথবা সেই নির্বাচনের পুরো প্রস্তুতি নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এক ধরনের সমন্বয়হীনতার অভিযোগ করা হচ্ছে, সেটি বা আসলে কি হতে পারে, এই বিষয়গুলোই আলোচনায় থাকবে। আমরা আজকে একটু পরে যে ডিবেট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দিয়ে শুরু করব, তবে তার আগে সর্বশেষ অবস্থা জানবো। এই মুহূর্তে ম্যানহাটনে রয়েছেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। আমরা এহসান জুয়েলের কাছ থেকে একটু সবশেষ তথ্য জেনে নিয়ে আসি। জুয়েল, আপনি সেখানে আছেন, জানাবেন সেখানকার পরিস্থিতি। আপনার নিরাপত্তার কড়াকড়ি তো আছেই, তবে তার মধ্যেও বেশ উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকরা এই বিতর্ককে ঘিরে দুপুর থেকে জড়ো হতে শুরু করেছেন। আর মাত্র 1 ঘন্টা পরে যেহেতু বিতর্ক শুরু হয়ে যাবে, তাই এখন বেশ ভালো সংখ্যায় দু দলের সমর্থকরা এসেছেন এবং তারা পরস্পরের বেশ দূরত্ব রেখে অবস্থান করছেন যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সমর্থকদের মধ্যে। তাই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সিবিএস ব্রডকাস্ট সেন্টার এবং তার সামনে 2 ব্লক জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দুপুর থেকেই। তবে যখন বিতর্ক চলবে তখনও সামনে যান চলাচল থাকছে, স্বাভাবিক থাকছে, অর্থাৎ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যেটি হয়তো প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় দেখা গিয়েছিল তেমনটা এবার দেখা যাচ্ছে না। তবে মূল যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু 5 নভেম্বর নির্বাচনের আগে এটি একমাত্র বিতর্ক এবং প্রথম বিতর্ক রানিং মেটদের মধ্যে, তাই স্বভাবতই দর্শকদের আগ্রহ আছে কেমন করেন জেডি ভ্যান্স, কেমন করেন টিম ওয়ালস। বিশেষ করে 60 বছর বয়সী টিম ওয়ালসের বিপরীতে যখন 40 বছর বয়সী জেডি ভ্যান্স দাঁড়াচ্ছেন তখন আসলে বিতর্কের পারফরমেন্স কেমন হয়। অনেকটাই কিন্তু আমরা দেখেছিলাম কামালা হ্যারিস অ্যাগ্রেসিভ ওয়েতে
ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছিলেন প্রেসিডেন্সিয়াল বিতর্কে, কিন্তু এবার হয়তো কিছুটা উল্টে যেতে পারে, যেহেতু বিতর্কের ক্ষেত্রে কিংবা কথা বলায় জেডি ভ্যান্স অনেক বেশি পটু, এর আগে দেখেছেন। অন্যদিকে টিম ওয়ালস, তিনি স্কুল শিক্ষক ছিলেন, সকার কোচ ছিলেন, তাই তিনি হয়তো ততটা পটু হবেন না যতটা হবেন জেডি ভ্যান্স। এবং আরেকটা বিষয় ধারণা করা হচ্ছে, সেটা হলো যে জেডি ভ্যান্স তিনি আসলে শুরু থেকেই ট্রাম্পের কঠোর বিরোধী থাকলেও এখন ট্রাম্পের একজন কট্টর সমর্থকের রূপ নিয়েছেন। ট্রাম্প যে ভাষায় কথা বলে, অর্থাৎ হাইতিয়ানদের দিয়ে ট্রাম্প বিতর্কে যে অভিযোগগুলো তুলেছিলেন যে তারা পোষা প্রাণী খেয়ে ফেলছে, সেটিকে যেখানে ওয়াইহোর্সেন রিপাবলিকান গভর্নর যেটির বিরোধিতা করছেন, সেটিকেও কিন্তু কট্টরভাবে সমর্থন করছেন জেডি ভ্যান্স। তাই জেডি ভ্যান্স আক্রমণ করবেন, বিশেষ করে টিম ওয়ালসের সামরিক রেকর্ড নিয়ে তিনি আক্রমণ করবেন, যেটি নিয়ে গত বেশ কিছুদিন ধরে কথা বলা হচ্ছে। এবং একই সাথে অ্যাবর্শন নীতিতে কার কি অবস্থান সেটিও তারা তুলে ধরবেন জাতির সামনে, ভোটারদের সামনে। বিশেষ করে সুইং স্টেটে যে ভোটাররা আছেন, তারা কিন্তু এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক দেখে অনেকটাই নির্ধারণ করেন তারা আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন। তাই প্রেসিডেন্সিয়াল বিতর্কের পাশাপাশি এই ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কটাও বেশ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে দেশের মানুষ, বিশেষ করে ভোটাররা, তারা এই বিতর্কটা সরাসরি উপভোগ করার চেষ্টা করবেন। জানিয়ে রাখি আপনারা, এই বিতর্কটি একেবারে প্রেসিডেন্সিয়াল যে দুটি বিতর্ক হয়েছে, অর্থাৎ জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের মধ্যে দ্বিতীয় যে বিতর্কটি হয়েছে, সেই একই নিয়মে হবে। অর্থাৎ বিতর্কের যে অনুষ্ঠানের স্থল, সেখানে কোনো দর্শক থাকবেন না, এবং দুজনের ক্ষেত্রে একজন যখন কথা বলবেন, অন্যজনের ক্ষেত্রে তখন মাইক মিউট করা থাকবে। সিবিএস এর দুজন মডারেটর, ইভিনিং নিউজের মডারেটর এবং ফেস দ্য নেশন অনুষ্ঠানের মডারেটর, তারা এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। শুরুতেই টিম ওয়ালসকে পরিচয় করে দেওয়া হবে, পরবর্তীতে জেডি ভ্যান্সকে পরিচয় করে দেওয়া হবে, এবং তারপরে তাদেরকে প্রশ্ন করা হবে। 2 মিনিট করে প্রত্যেকে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন 1 মিনিট করেন। এবং টস করে, অর্থাৎ লটারি করে যেটি নির্ধারণ হয়েছে, শেষ পর্যন্ত সভাপতি বক্তব্যটি রাখবেন টিম জেডি ভ্যান্স। এবং এই বিতর্কে তারা পরস্পরকে যেমন আক্রমণ করবেন, একই সঙ্গে বিতর্কটি অনুষ্ঠিত হবে 1.5 ঘন্টা ধরে। এই 1.5 ঘন্টা বিতর্কের মধ্যে 4 মিনিটের 2টি করে কমার্শিয়াল ব্রেক নেওয়া হবে। বেশিরভাগ চ্যানেলেই এটি সরাসরি সম্প্রচার করবে। একইভাবে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের দর্শক যারা আছেন, তারাও কিন্তু রাত 9টায় যে প্রাইম নিউজটি আছে, সেই প্রাইম নিউজের পরিবর্তে এই বিতর্কটি সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। এখন পর্যন্ত অপলা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানছিলাম। আমরা আলোচনা শুরু করব। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনাকে দিয়েই শুরু করি। আমাদের সহকর্মী যেটি বলছিলেন, জেডি ভ্যান্স আসলে অনেক ভালো কথা বলতে পারেন, কিন্তু সে কথার কারণেই আসলে তিনি অনেকবার বিপদেও পড়েছেন, এবং তাকে কিন্তু আজকে আসলে নারী সংক্রান্ত কিংবা গর্ভপাত সংক্রান্ত নানাবিধ যে বিতর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর মুখোমুখি হতে হবে, সেগুলো নিয়ে এক ধরনের আক্রমণের শিকার হতে হবে। অপরদিকে আমরা যদি টিম ওয়ালসের পরিস্থিতি দেখি, তিনি কিন্তু ডেমোক্রেটিক দলে আসার পরে দল অনেকটা এনার্জেটিক হয়েছে। তো এই দুইজনের কেমিস্ট্রিটা আসলে কেমন হতে পারে, আপনার পর্যবেক্ষণ শুনবো। খুবই ইন্টারেস্টিং। দুজনেই কিন্তু মিড ওয়েস্টে, যে অরিজিন যে তাদের, সেটা কিন্তু মিড ওয়েস্টের যে সাধারণ মানুষের যে ব্যাকগ্রাউন্ড, দুজনের ব্যাকগ্রাউন্ড তাই। কিন্তু দুজনের মধ্যে যে পার্থক্য একটা আছে, যেমন টিম ওয়ালস টিচার ছিলেন, উনি সামরিক জেডি ভ্যান্স ছিলেন, সেটা মিল আছে। কিন্তু জেডি ভ্যান্স আবার আইটি, আর টিম ওয়ালস ইজ না। কিন্তু যে জেডি ভ্যান্সকে যদি আমি বলি, সে কথা বলতে পারে, কিন্তু সে কথা তো গুলিয়ে, যেমন ধরুন ওনার একটা স্টেটমেন্ট, যেটা উনি বলেছিলেন যে ক্যাটলেস মানে চাইল্ডলেস ক্যাট, মানে চিন্তা করে দেখুন যে এটা একটা পুরো জঘন্য মানে গালি টাইপের। হ্যাঁ, এবং এটা কিন্তু যে মহিলা যাদের বাচ্চা হয়নি কিংবা নেই, তাদের মানে প্রতি এত বড় একটা এবং বাজে কথা বলা, এটা তো যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক নর্ম, হ্যাঁ, অনেক গালাগালি, কিন্তু এত নিচু পর্যায়ে আমরা কিন্তু। আবার দ্বিতীয় দেখুন, এই জেডি ভ্যান্স, সে আর একটা কথা বলেছে, সেটাও আমি মানে দারুণ হাসির উদ্রেক হয়, যে আমার মনে হয় ভদ্রলোকের কনস্পিরেসি থিওরির সঙ্গে যোগাযোগ আছে। কারণ উনি বলছেন নাকি এশিয়ানরা ডগ খায়, ক্যাট আর ডগ নাকি খাচ্ছে। মানে এই ভদ্রলোক এও জানেন যে হেসিয়ানরা ওটা খায় না। হ্যাঁ, এটা মানে সে যেখানে বিয়ে করেছে সেই দেশের
উত্তর পূর্ব অঞ্চলের কিছু লোক খেতে পারে। মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের লোক, চাইনিজ বর্ডার যারা আছে কিংবা বার্মিজ বর্ডারে যারা, হ্যাঁ, মিজোরাম, নাগাল্যান্ডে, এখানে হয়তো কুকুর টুকুর পছন্দ করতে পারে। কাজে এটা তার শ্বশুর বাড়ির লোকরা এটা হয়তো কেউ খায়। হ্যাঁ, এটা আমি একটু মানে মানে কৌতুকপ্রদ ভাবে বললাম যে উনি যখন অন্যদেরকে বলে যে এশিয়ানরা এরকম খায়, তো ওনার আসলে জানা উচিত ছিল যে এত ভালো ছাত্র, আইভি লীগের ছাত্র, তার জানা উচিত ছিল যে তার স্ত্রী দেশের কিছু কিছু লোকরা এগুলো খায়। এবং যে আমরা তো দেখছি যে ইন্ডিয়ানা জোন্স মুভিতে যে বানরের ঘিলু খাওয়ার দৃশ্যটা কিন্তু ইন্ডিয়া থেকে তোলা। এটা মিন করতে চেয়েছে অন্য দেশ, কিন্তু ইন্ডিয়া থেকে শুটিং। যাই হোক, এটা হলো আমি হাসাবার জন্য আপনাদেরকে বললাম, দর্শক মন্ডলী। কিন্তু এই ডিবেটটা খুব মজার। টিম ওয়ালজের কতগুলো মানে ভালো জিনিস আছে। সে কিন্তু কোচ, যুক্তরাষ্ট্রে কিন্তু যারা কোচ স্কুলে, তাদের সঙ্গে কিন্তু গার্ডিয়ান এবং অন্যান্য লোকের একটা অন্যরকম অন্তরঙ্গ, যেটা এমন একটা গভীর অন্তরঙ্গতা যেটা আপনি বলতে পারেন অনেকটা আত্মীয়। কাজে এবং হি ইজ ভেরি ফক্সি। কাজে আমার মনে হয় যে এই যে ডিবেট হবে তাতে দুজনেই খুব ভালো করবে। এখনো বলা যাচ্ছে না কে উইন করবে, কিন্তু এটা খুব একটা ইন্টারেস্টিং। তার কারণ বোথ অফ দ্যাম কামিং ফ্রম দ্য মিড ওয়েস্ট, এবং যে এলাকা থেকে এবং যে মানে সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাতে আমার যেন মনে হচ্ছে ডিবেটটা খুব জমবে। আর একটা আমি অ্যাড করতে চাই, জেডি ভ্যান্স মানে এ সম্পর্কে আপনাদের খেয়াল আছে যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে খুব বাজে কথা বলেছে, একদম মানে জঘন্য। সেগুলোকে সে 180 ডিগ্রি ডিগবাজি দিয়ে এরকম করলো, এরকম গিরকিচি, মানে এটা হলো যে ক্যামেলিয়ন টাইপের গিরকিচি। এই ধরনের ক্যামেলিয়ন টাইপের টিকটিকি খুব কম আছে রাজনীতি। কাজে আজকে জমবে, দেখা যাক কি হয়, আমি অপেক্ষায়। জি, নিশ্চয়ই। শেখ আল মামুন, আপনার পর্যবেক্ষণ কি বলে? Well, look, Dr. Mostafa খুব ভালো করে বলছেন, বাট লুক, আপনি যদি জেডি ভ্যান্সের ডিটেলস কথাটা বলেন, সে সামটাইমস কি বলে যে লুক, আমি যদি ভদ্র ভাষায় বলি অনেক সময় আমার কথা শুনে না, সো উই হ্যাভ টু ইউজ সাম রিয়েলি আগলি ওয়ে টু শেয়ার উইথ দ্য আমেরিকান পিপল। তার কারণ সে যেটা বলতে চাচ্ছে, If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. যে ইলিগাল ইমিগ্রান্টরা যেভাবে ছোট ছোট শহরে এসে তাদের যে কস্ট ইনক্রিজ করতেছে, নোবডি ইজ লিসেনিং, সো কেউ কিন্তু শুনতেছে না। সেখানে তাদের জন্য হেলথ কেয়ার, এডুকেশন এবং তাদের ট্রান্সলেশনের পারপাসে তাদের ফর্ম ফিল আপ করার জন্য তাদের, কিন্তু আমরা জানি যে ছোট ছোট ডিস্ট্রিক্টগুলোতে, মানে কাউন্টিতে, সেখানে কিন্তু লোকবল কিন্তু অনেক কম থাকে। সেখানে কিন্তু তাদের ওই কাউন্টিগুলোতে ওভারহল যাচ্ছে। এটা শুধু একটা এক্সাম্পল, এরকম অনেক অনেক কাউন্টিতে, অনেক অনেক স্টেটে দ্য ইমিগ্রান্ট পিপুল ইজ ক্রিয়েটিং লট অফ প্রবলেম। সেটাই সে মেইনলি আমেরিকান পিপুলদেরকে অ্যাটেনশন আনতে বলছে। যেমন আমাদের নিউ ইয়র্ক সিটির মতন বড় একটা সিটি, ইজ এ বিগ সিটি, উই হ্যাভ লট অফ মানি, উই হ্যাভ লট অফ রিসোর্সেস, স্টিল আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমাদের মেয়র কিন্তু বলছিল যে নিউ ইয়র্ক, we cannot really afford to accommodate all these people and put them in the hotel. শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু পার্কে রাখতে হয়েছে। সো এইগুলো কিন্তু সুন্দর করে বলার পরিবর্তে সে খুব আগলিভাবে আমেরিকান লোকদেরকে বলছে। আর আমাদের যে ভাইস প্রেসিডেন্ট বা মিনেসোটার গভর্নর, ডেফিনেটলি মিড ওয়েস্ট, আমরা বলি মিড ওয়েস্ট হচ্ছে আমেরিকার ফ্যামিলি ভ্যালুস, যেটা আমরা ইস্ট বা ওয়েস্ট কোস্টে যেখানে বুঝি না, যেটা ওয়েস্ট কোস্টে ক্যালিফোর্নিয়া, দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য ফ্যামিলিজ। কিন্তু মিড ওয়েস্ট, দে ফিল লাইক দিস ইজ রিয়েলি ফ্যামিলি, দে শুড হ্যাভ an extended family, they care about the values, they're religious, so all those things are Midwest. তো সেখানে কিন্তু সেখানে জেডি ভ্যান্স বলতেছে, you know what, তুমি যদি মিডওয়েস্টের লোক হও, বাট তুমি যদি ভ্যালুসকে রেসপেক্ট করো, দেন ইউ শুড হ্যাভ দ্য ফ্যামিলি, ইউ শুড হ্যাভ দ্য কিডস। এখানে কিন্তু আমাদের টিম ওয়ালস, সে কিন্তু একজন টিচার ছিল, সে একজন আর্মিতে গেছে, সো দোজ আর দ্য ভেরি গুড রেজুমে ফর হিম। সে কোচ ছিল, কোচ হচ্ছে এদেশে আসলে যেটা বলতেছিলেন ডক্টর মুস্তাফা সারওয়ার, আমি এখানে হাই স্কুলে ম্যাথ টিচ করি, কিন্তু অনেক সময় আমার কথা কিন্তু অনেক বাচ্চারা শোনে না। দে ডোন্ট লাইক ম্যাথ ফার্স্ট অফ অল, বাট সেকেন্ড অফ অল আমি তাদেরকে পড়াইতে গেলেও কিছু কিছু
বাচ্চারা they don't like to do any math. তো ফাইনালি আই হ্যাভ টু রিচ আউট টু দ্য কোচ, তাদেরকে বলতে যে লোক দিস আর দ্য কিডস নট লিসনিং টু মি। কোচ যদি তাদেরকে বলে they will behave in my class, they will listen to me 100%. It's like their second father. It's more than father. It's like তারা ওরশিপ করে তাদের কোচকে, তার কোন কোচই তাদেরকে হয়তো কোনো একদিন NBA তে পাঠা দিতে পারে বা কোনো ফুটবলের কোনো বিরাট একটা ইউনিভার্সিটিতে তাকে স্কলারশিপ দিতে পারে। সো দে রিয়েলি রেসপেক্ট দ্য কোচ a lot. So in that case JD Vance is very aggressive, we know that, and he's very ugly. ট্রাম্পের মতনই, বাট ট্রাম্পের থেকে আরো একটু বেশি হবে। At the same time Tim Walz is very gentleman, he's very sober, so people will see the difference between these two, and we already know these things. Hopefully, I know the vice presidential debate doesn't make any big difference, but still people like to see what they're standing. Let's see, we are waiting to see in our জি নিশ্চয়ই। ডক্টর মোস্তফা সরওয়ার, আর্লি ভোটিং শুরু হয়ে গেছে, কিংবা দুজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আসলে যত ভালো কথাই বলুক না কেন, কিংবা পারফরমেন্স আসলে যারই ভালো হোক না কেন, আদৌ কি ভোটের ক্ষেত্রে, অর্থাৎ ভোটারদের যে সিদ্ধান্ত, সেই জায়গাটাই কি আসলে এই ডিবেট কোনো প্রভাব ফেলতে পারবে কিনা? এটা ততটা ফেলে না, কিন্তু যদি ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট খুব বেশি হয় গোলমেলে, তাহলে শুধুমাত্র একটু টেন্ট ফেলাতে পারে। কিন্তু আমার যেন মনে হয় না যে এক্ষেত্রে দুজনের যে পরিস্থিতি, তাতে এই ডিবেট মানে আলটিমেট যে ইলেকশনের উপর খুব একটা ই করতে পারবে বলে, কারণ দুজনেই মোটামুটি কম্পারেটিভ, এবং যদিও আমার মনে হচ্ছে মানে এ ভালো করবে টিম ওয়ালজ, কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে এটা কিন্তু আসল নির্বাচন খুব একটা ডেন্ট করতে পারে। জি, শেখ আল মামুন, আপনার কাছ থেকে আসলে জানবো যে একটু বেশি দেরি হয়ে গেল কিনা? Well, definitely it is a bit late, but আমাদের political situation যেটা হয়েছে usually এটা তো হয় না, তাই না? It should have been started way earlier, but it doesn't matter. It's still যদিও ভোট শুরু হয়ে গেছে, some people give the vote, only 2-3-5% people voted so far. It's ultimately the independent voter, 35-37% the independent voter is a vote দিবে, they're going to give vote in person or before the week before the November 5th election. So তখন still we have time. So it's not it's not that late vice presidential debate. But যেটা বলতে চাচ্ছিলাম যে JD Vance যদিও aggressive হয় in terms of substance, Tim Walz is going to be much better. So সেই ক্ষেত্রে হয়তো কিছু লোক ভাবতে পারে যে what Tim Walz is soft and JD Vance is very strong, and especially in immigration JD Vance is going to attack Tim Walz a lot, and but Tim Walz has nothing to do with the immigration, and I know that immigration right now Kamala Harris is going to the borders, and আমরা জানি Biden administration is becoming very strong and stop all kind of asylum and everything to show the American people that we could also solve the problem. It's not only Republican Party. Republican Party didn't want to solve the immigration problem. তার কারণ আমরা জানি যে ট্রাম্প সেটাকে বন্ধ করছে, সেটাকে পলিটিসাইজ করে এটা থেকে গেইন করতে চাচ্ছে ইলেকশনের আগে। But Democratic Party also know how to solve the problem, but I think they did a little mistake. They're too late to do those kind of executive order. জি, আমার মনে হয় যে দুই দলেরই কর্মী কিংবা সমর্থক কিংবা ভোটাররা যারাই হোক না কেন, আসলে এই ডিবেটটাতে কি হতে যাচ্ছে সবারই একটা আগ্রহের জায়গা রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় ইসরায়েল ইরানের বিষয়টা আমি আনতে চাই। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এবং তার আগে আমরা দেখলাম যে নাজরুল্লাহর মৃত্যুর যে ঘটনাটা, সেই বিষয়টাও আসলে বেশ বড় আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যে যে অস্থিরতাটা আসলে চলছে, কিংবা যেই আশঙ্কা, হামলার যে আশঙ্কাটা আমরা করছি, সেটি আসলে অনেকাংশে চূড়ান্ত হলো কিনা এরকম এক ধরনের শঙ্কা চলছে। এবং নাজরুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে যদিও প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য যদি আমি বলি, আমেরিকার অবস্থান যদি আমি বলি, তারা হচ্ছে শান্তির কথা বলছেন, কূটনৈতিক চুক্তির আহ্বান জানিয়েছেন, কিন্তু আবার আরেক দিকে কিন্তু বাইডেন এক রকমের এটিকে সমর্থনই করেছেন, এবং তিনি বলেছেন যে আমেরিকান সহ অনেক ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের একটি পদক্ষেপ হিসেবে হচ্ছে এই হত্যাকাণ্ড। আমি ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছ থেকে জানবো আমেরিকার অবস্থান আসলে কেমন হওয়া উচিত, কিংবা এখন আমেরিকার যে অবস্থান সেটিকে আপনি কিভাবে আসলে পর্যালোচনা করবেন? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, বিশেষ করে তার ফরেন যে পররাষ্ট্রনীতি, এটাকে আমি কখনো পছন্দ করতাম না, কারণ তারা বারবার বলছে, এবং সত্যিকার বলতে যে একটা হত্যাকাণ্ড ঘটল লেবাননে,
নাসরুল্লাহ যে মারা গেল, সেখানে যে বম্বটা মেরেছে 2000 পাউন্ড, এটা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যায় ইসরায়েলে। এটা ইসরায়েল এটা প্রডিউস করতে পারে, এটা সে যুক্তরাষ্ট্র তাকে। কাজী যুক্তরাষ্ট্রের যে মানে, এবং আরো আমি একটা লক্ষ্য করলাম যে যখন মানে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চল আক্রমণ করার জন্য যখন রেডি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সৈন্য সমর্থন করছে এবং একটা নৌবহরকেও ই করেছে টু গো ক্লোজ টু দি কোস্ট লাইন অফ দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান। কাজে এটা আমাকে খুব ব্যথিত করেছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধটাকে ইচ্ছা করলে কিন্তু থামিয়ে দিত, কারণ যুক্তরাষ্ট্রের সাহায্যের উপরে নির্ভর করে ইসরায়েল। এবং এখানে যদি যুক্তরাষ্ট্র বলে যে মানে স্টপ, মানে উইথ ভেরি স্ট্রং ভয়েস, তাহলে ইসরায়েল এত বড় সাহস করে না যে অন্য যে কোনো দেশে যে কোনো মুহূর্তে গিয়ে হত্যাযজ্ঞ ঘটাচ্ছে। এবং যেটা কিন্তু আন্তর্জাতিক চার্টারের বাইরে, যেমন অন্য দেশে গিয়ে সেখানে অন্য দেশের এক নেতাকে বম মেরে ফেল, যেখানে হানিয়া মানে একে ইসমাইল হানিয়াকে মেরেছে ইরান, মানে মানে গাজার যে নেতা হামাদের নেতাকে, তারপরে এখন মারলো হেজবুল্লাহর নেতাকে। এবং শুধু নেতা না, ওখানে কিন্তু হামাজেরও একজন বড় মারা গেছে, তার মিলিটারি কমান্ডের। আর হেজবুল্লাহর যারা কমান্ডার মানে ঊর্ধ্বতন পর্যায়ে, তাদের প্রায় অনেকেই মারা গেছে। এই যে এই জিনিস, এদের যুদ্ধ হচ্ছে। আমি কিন্তু হেজবুল্লাহর যে ওরা উত্তর ইসরায়েলে আক্রমণ চায়, সেটাকে আমি মনে করি যে তার এফেক্টিভনেস। আমি জানি যে তাদের ইমোশনস রয়েছে, কিন্তু গাজাতে ইসরায়েল হত্যাকাণ্ড করছে, তারই প্রতিবাদে সেটা তারা করছে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের মানে সাইজটা ছোট, কিন্তু এর যে সামর্থ্য, এর এক্সপার্ট, সেটা আমেরিকার ইকুইভ্যালেন্ট অর ইভেন যে অস্ত্র আমেরিকা ইসরায়েলকে দিয়েছে, তারা সেটাকে ইম্প্রোভাইজ করছে। এবং বিজ্ঞান প্রযুক্তিতে তারা এত উন্নত যে, এবং তাদের সঙ্গে তাদেরকে ব্ল্যাঙ্কেট টেক দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সাবধানে এগোতে হবে, কারণ একটা যদি কাউকে, তাহলে কিন্তু মানে অবস্থা বেশ ভালো না। আমি ভয় পাচ্ছি যে ইরানকে আক্রমণের পায়তারা করছিল ইসরায়েল অনেক, এবং তাতে পিছনে পিছনে যুক্তরাষ্ট্রের একটা সম্মতি রয়েছে। এবং আমি আশা করি যে মানে ইরান এমন একটা কিছু না করে যাতে এই সুযোগটা পেয়ে ইসরায়েল ঝাঁপিয়ে, এবং পিছনে তো যুক্তরাষ্ট্র থাকবে এবং সঙ্গে থাকে তার অন্যান্য যে চাঁচা। ইরান কি আসলে স্বেচ্ছায় জড়ালো কিনা এই ঝামেলার মধ্যে? আমার যেন মনে হচ্ছে যে না, ইরান মানে সে যেটা মেরেছে সেখানেও কিন্তু সে ক্লিয়ার করে যে হি ইজ নট ইন্টারেস্টেড টু কিল এনি সিভিল। মিলিটারি ইনস্টলেশনসে এই মিসাইলগুলো মেরেছে, কারণ আমার জন্য ইরানের যে নেতৃত্ব, তারা অভিজ্ঞ এবং তাদের মোটামুটি বুদ্ধিশুদ্ধি রয়েছে। তারা যদি এমন কিছু করে যাতে ইসরায়েল একটা এক্সকিউজ পেয়ে যায় এবং আক্রমণ করে যেটা ওর ইচ্ছা করা, তাহলে কিন্তু ইরানকে একদম শুকিয়ে মানে মারাত্মক করবে। এবং সিভিলিয়ান প্রচুর, এটা কেউ কারোরই কাম্য নয়। এবং যুক্তরাষ্ট্র আমার যেন মনে হচ্ছে যে, আমি বুঝতে পারছি না, তারা বারবার ওয়ার্নিং মানে সাবধান করে দিচ্ছে ইসরায়েলকে, কিন্তু আবার নৌবহরকে মুখ করছে। কাজে এটা আমার মনে খুবই সন্দেহ হচ্ছে যে তোর উদ্দেশ্যটা। এবং এই মধ্যপ্রাচ্যের যে যুক্তরাষ্ট্রের নীতি, আমার খুবই মানে একটা অদ্ভুত মনে হয় যে এটা যুক্তরাষ্ট্রের কি স্বার্থ আছে, তাও কিন্তু আমি হিসাবে দেখছি। শুধুমাত্র একটা ব্যাপার, যে নির্বাচনে বোথ পলিটিক্যাল পার্টি ডিপেন্ড অন আইপ্যাক, মানে মানে যেটা ওই ওদের অল ইসরায়েলি যে সুপার প্যাক, এদের যে ইনফ্লুয়েন্স এবং তাদের যে ব্যাংক, বিমা এবং বিভিন্ন জিনিস, তারা বিভিন্ন জায়গাতে তারা রয়েছে। কিন্তু মানে এই দলগুলো যদি একটা ভেবে দেখে যে জুইশ পপুলেশনের একটা বিরাট অংশ ইসরায়েলের এটাকে, এবং ইসরায়েলের এই সমস্ত যে অন্যায় অত্যাচার
বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু যুক্তরাষ্ট্রের বসবাসকারী খুব বর্ধিষ্ণু জুইশ জনসাধারণ। এটাকে যদি এই দুটো দল একটু নজরে নেয়, নজরে নিয়ে যদি মানে চিন্তা করে যে না, আমরা যদি ইসরায়েলের অন্যায়ের প্রতিবাদ করি কিংবা বাধা দেই কিংবা তাদেরকে অস্ত্র না দিই, তাহলে আমাদের ভোটের অত পার্থক্য হবে না। কারণ আমরা তো ডেমোক্রেটিক পার্টি 65-70% পায়, আর রিপাবলিকানরা পায় ওরকম, মানে রিমেইনিংটা এটা মোটামুটি একটা স্টেডি রয়েছে, খুব একটা পার্থক্য হয় না। কাজী আমার মনে হয়, আমার আশা যেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল তাদের মনে শুভবুদ্ধির উদয় হোক। এ ধরনের একটা অন্যায় একটা এলাকা জোর করে দখল করে তাদের জনসাধারণ 75 ইয়ার অত্যাচার করা একটা কলোনিয়াল এনক্লেভ হিসেবে, এটা একটা জঘন্য। এই 21st সেঞ্চুরি এটা হতে দেওয়া যুক্তরাষ্ট্রের কিন্তু যত মর্যাদা শোনা, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র সাত করে দেয়। তবে আমি অবাক হলাম যে এখানে এই যে আক্রমণের মানে ইসরায়েলি আক্রমণ লেবানন, এর কন্ডেমনেশনে শুধুমাত্র আমি দেখলাম যে যে ইসের আমাদের তুরস্কের ওরা কন্ডেম করেছে, ইরান করেছে, ইয়ামেন করেছে, জর্ডান করেছে, ইজিপ্ট করেছে, টিউনিশিয়া, ইরাক, সিরিয়া করেছে। কিন্তু একমাত্র তুরস্কের ভাষা, এরদোয়ানের ভাষা খুব কড়া, এবং দেখলাম যে ইরান তো হবে, ইরানের কিন্তু মধ্যপ্রাচ্যে শেখডমসগুলো, এই রাজতন্ত্রী মানে দেশ, সৌদি আরবিয়া, কুয়েত, আবুধাবি, দুবাই, বাহরাইন, এমনকি ওমান, এদের কাছ থেকে কিছু শুনলাম না। পাকিস্তানের কাছ থেকে খুব কড়া কোনো কথা শুনলাম না। বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, হয়তো স্টেটমেন্ট বাইরে আসেনি, এখন পর্যন্ত আমার জানা মত মানে একটা কঠোর ভাষায় যে কন্ডেমনেশন করা বাংলাদেশ থেকে অথবা মালয়েশিয়া থেকে অথবা ইন্দোনেশিয়া থেকে, এটা কিন্তু আমার চোখে হয়তো বা ওয়েস্টার্ন নিউজ থেকে কাভার করে না, কিন্তু আমি অপেক্ষা থাকি। মানে যে একটা অনৈক্য, মানে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে যে অনৈক্য এবং মুসলিম দেশগুলোর, মানে মুসলিম যখন আমি বলছি তখন আমি ইরানিয়ান, তারপরে তুরস্ক, টার্কি এবং আরব, এদের সবগুলোকে আমি দেখছি। এদের মধ্যে যে অনৈক্য এবং অন্যান্য যে দেশ, মুসলিম দেশগুলো, তাদের যে একটা মানে অনি এবং ইনডিফারেন্ট, যেটা আমাকে এরা যদি সবাই ইউনাইটেড, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র যে মুক্তিগতি যেরকম আমরা দেখছি, এটা হয়তো থাকতো না। এবং আমি দেখছি যে এ ব্যাপারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কোনদিন লাভবান হলো না, লাভ হলো না। আমরা তো এখানকার ট্যাক্স, হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যুক্তরাষ্ট্র ওখানে পররাষ্ট্র চাল, এই পররাষ্ট্র নীতি কোনো ফসল দেখছি না যে এখানে এদের এই পররাষ্ট্র, খুবই দুঃখজনক। জি, আমরা বিভিন্ন রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা বিভিন্ন সময় আমরা দেখি যে যখন পলিটিক্যাল বক্তব্য দেন তখন হয়তো তারা এই ইস্যুতে দুই একটা কথা বলেন, কিন্তু কোনো রাষ্ট্রের একদম উচ্চ পর্যায় থেকে যে শক্ত একটি কূটনৈতিক বার্তা দেয়া, সেটি আসলে চোখে পড়ে না। বিষয়টি দুঃখজনক। আলোচনা চলবে, দুজন অতিথি সঙ্গেই থাকবেন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন ডক্টর মোস্তফা সারওয়ার এবং শেখ আল মামুন, দুজনকে আবারও স্বাগত জানাতে চাই। শেখ আল মামুন, ইসরায়েল ইরান প্রসঙ্গটা আবারও আনবো। নানান রকম অস্থিরতা চলছে, ইসরায়েলের যে স্থল অভিযান চলছে, যদিও বাইডেন বলছেন যে তিনি সম্পর্কে আসলে কিছুই জানেন না, কিন্তু একটি অসমর্থিত সূত্র থেকে বলা হচ্ছে বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এই ধরনের অভিযান চালাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? Well, absolutely. যদিও তারা পাবলিকলি বলতেছে যে স্পেশালি
নাসরুল্লাহকে মারার আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে তারা কখনো ইনফর্ম করেনি। সো দিস ইজ অ্যাবসলিউটলি লাই, জাস্ট টু ট্রাইং টু সেভ দেয়ার ফেস উইদাউট কনসাল্টিং উইথ দ্য আমাদের ডিফেন্স সেক্রেটারি অস্টিন লয়েড। They never could do anything. আপনি যেটা বলতেছিলেন একটু আগে, ডক্টর মোস্তফা সরোয়ার যেটা বলতেছিলেন যে আমাদের দুই পার্টি তো তাদেরকে সাপোর্ট করে বা তারাই সাপোর্ট করে আমাদের দুই পার্টিকে, why they don't come up with some kind of solution. Look, এই ইরান যখনই এখন মিসাইল ছুটছে তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের স্পিকার বলছে যে রিপাবলিকান পার্টি বলছে যে ইরানকে অবশ্যই বড় একটা শাস্তি দিতে হবে এবং এটা ইসরায়েলকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এই যে স্টেটমেন্টটা দেওয়া হলো, এই স্টেটমেন্টের কারণে রিপাবলিকান পার্টি জানি যে রিপাবলিকান পার্টি get only 25-26% vote from the Jewish population, which is only 3% of the US voter bloc. It's very minor in number, but তাদের contribution in terms of finance, in terms of media coverage, in terms of the newspaper, TV is huge. So তাদের সাপোর্ট নেওয়ার জন্য দেখেন উইদিন এ ফিউ মিনিটস রিপাবলিকান পার্টির টপ লিডার হাউস স্পিকার বললো যে এটাকে অবশ্যই দিতে হবে, এরপর জুইসদেরকে তাদেরকে খুশি করার জন্য বললো। সে কিন্তু কখনো নিউট্রালি কিছু বলে না এবং রিপাবলিকান পার্টি always very aggressive. Even Democratic Party যখন পাওয়ার আসে, they always sold to the IPAC. Even আমরা জানি যে previously বলছে যে not a single president could really go against their will. From the historical আমরা দেখতে আসছি যে ক্লিন্টন থেকে শুরু করে বুশ, রিগান, nobody, not a single president in the American history they could go against their will. সেটাই হচ্ছে এখন যেটা হচ্ছে লেবাননে, যদিও সাউদার্ন পার্ট অফ দ্য লেবানন ইজ ভেরি রাগেড, খুবই হিলি, ইটস নট এ ফ্ল্যাট ল্যান্ড লাইক গাজা যে তারা গিয়ে ফ্ল্যাট করে ফেলবে এবং সেখানে হয়তো হিজবুল্লাহর ফাইটাররা সেখানে আসে, ইজ গোনা বি রিয়েলি শো। এবং তারা যদিও বলছে যে লিমিটেড কথা কিন্তু তারা গাজাতে ইউজ করেছিল, বাট ইভেনচুয়ালি দে ডিস্ট্রয় 75%-80% অফ দ্য গাজাস বিল্ডিং। বাট লেটস সি, হোপফুলি উইল গেট সামথিং। বাট যেটা হচ্ছে ইরান ইজ গেটিং ইনভলভ এবং ইরান যদি এটা হয়, এখন ইরানের নিউক্লিয়ার যে পাওয়ার ফ্যাসিলিটি ইসফানে, সেখানে কিন্তু is going to be huge bombing and is going to be huge distraction, যেটা ইরানকে আর অনেক পিছনে নিয়ে যাবে, আরো at least 5 to 10 years. So এটাই ইরান বারবার চেষ্টা করতেছিল not to get involved, to avoid করার চেষ্টা করতেছিল, কিন্তু ইরান আলটিমেটলি to save their face, তারপর মিডল ইস্টে স্পেশালি লেবাননে বা হিজবুল্লাহ হামাসের কাছে তাদের মুখ দেখানোর জন্য they have to do something. তার কারণ তারা অলরেডি মিডিয়াতে বলা হচ্ছিল যে ইরান is acting like a not a friend anymore. সো এই কথাটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারতেছিল না, কিন্তু তারা এটাকে ডিনাইও করতে পারতেছিল না। বাট দেয়ার ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, বাট আই ডোন্ট নো হোয়ার ইজ গোনা গো। অ্যান্ড যেটা বলতেছেন যে আমেরিকা তো অলওয়েজ থাকবে। আমরা জানি যে 1981 থেকে 84 যখন লেবানন কমপ্লিটলি অকুপাই করছিল ইসরায়েল এবং যেখানে আমেরিকার বেস ছিল, আমেরিকার সেই বেসে আমরা জানি যে পিএলও সেখানে বম্বিং করছিল, সেখানে মোর দ্যান 300 US সার্ভিস মেম্বার ডাইড এবং তারপরে কিন্তু লেবানন থেকে ইসরায়েলি এবং আমেরিকান সোলজারকে সেখান থেকে রিমুভ করা হয়। সো আমেরিকা উইল বি অলওয়েজ দেয়ার উইথ দ্য ইসরায়েল নো ম্যাটার হোয়াট এভার উই হিয়ার ডিউ টু দ্য পলিটিক্যাল টাইম। আমরা দেখতেছি উইসকনসিনে, মিশিগানে আমাদের মুসলমানদের ভোট আছে। I think they should not vote for the Democratic Party. They should teach a lesson. Look, no matter what, if you cannot stand up for the peace and two-state solution, and if you cannot control this Israel into the Middle East, then we are spending billions of dollars. We could build many Israel. We could build many countries, but they're not doing this thing. We are spending $200 billion for the last 75 years. We are spending way too much money. আমি একটু আগে এনপির একটা অ্যানালাইসিস শুনতেছিলাম, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা প্রফেসর, দে টকিং অ্যাবাউট দ্য অ্যাপারথাইড, যেটা জিম ক্রোর আমলে ধরেন সে 60s-70s আমেরিকানরা কালোদেরকে কিভাবে ট্রিট করতো। সো এখানে আপনি ওয়েস্ট ব্যাংকে যাচ্ছেন, এক ডিফারেন্ট জুডিশিয়াল সিস্টেম, যেখানে এই পাশে যাচ্ছেন দে হ্যাভ দ্য হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, দে আর লিভিং ইন এ অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড, আর ওখানে ওয়েস্ট ব্যাংকে যাচ্ছেন দে ক্যানট ইভেন হ্যাভ দ্য ডিসেন্ট লাইফ, there are millions of people living as refugees, they have been removed from their own home. So this is a double standard. এবং আমেরিকা, I know, is a superpower. They have so much money. It's not only their ammunition power or defense power, they control the whole world by the financial power. আপনি যেটা মোস্তফা সরোয়ার বলতেছিলেন যে look, মিডল ইস্টের সবাই এক হয় না কেন, how they could be together, যেখানে Jordan getting billions of dollar aid, Egypt is getting billions of dollar aid, all the Emirates, they're putting their money into the central bank of the United States in Manhattan. So how they don't have the mechanics, they don't have any system to utilize their resources they have. So therefore they have to be listened to America. Whatever America said, that তাদেরকে অবশ্যই শুনতে হবে, এখানে তার কোনো alternate নেই। And ultimately thousands of people are suffering, hundreds of thousands of innocent kids are dying, women are dying,
and it's going to keep going until I don't know, God knows when it's going to stop. জি, আমরা একটু ছোট্ট করে একটু বাংলাদেশ প্রসঙ্গ আনতে চাই। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার একটি পর্যালোচনা শুনবো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে 1.5 বছরের মধ্যে একটি নির্বাচনের কথা তিনি বলেছেন, সেটিকে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি ব্যক্তিগত মতামত বলে আসলে এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। যেখানে সেনাপ্রধান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, আপনি নিশ্চয়ই সাক্ষাৎকারটি শুনে থাকবেন, সেখানে কিন্তু সেনাপ্রধান বলেছেন যে প্রত্যেক সপ্তাহেই তার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। যেখানে প্রত্যেক সপ্তাহেই তাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং নানান রকম বিষয়ে আলোচনা হচ্ছে, বিনিময় হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সেনা প্রধানের একটি বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দেওয়াটা আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা এর সঙ্গে আমি একটা অ্যাড করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরে মানে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির অ্যানুয়াল মিটিং এ অংশগ্রহণ করার দেশে ফিরে গিয়ে উনি করেছেন কি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি বলছেন যে খুব তাড়াতাড়ি সংস্কার উনি করে ফেলবেন এবং খুব তাড়াতাড়ি নির্বাচন দেবেন। এখন আরো একটা জিনিস আমি সঙ্গে অ্যাড করবো, যে সেনাপ্রধান যে হচ্ছে 18 মাস, সেটা হলো ম্যাক্স। এর আগে যদি হয়ে যায় তাহলে তো আরো এমনি একটা পরিস্থিতিতে বাইরে থেকে যদিও আমরা এই কন্ট্রাডিকশনের জন্য মনে হচ্ছে যেন সামরিক বাহিনীর সামরিক প্রধানের সঙ্গে ইন্টারিম গভর্নমেন্টের একটু দ্বিমত হয়েছে, আমার তা মনে হয় এটা একটা স্লিপও হতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কারণ অথবা সমন্বয়হীনতাও হতে পারে। সমন্বয়হীন, ইউ পুট দ্য রাইট, থ্যাংক ইউ, আমার আসছিল না ওই শব্দটা, সমন্বয়হীনতা। কিন্তু একটা জিনিস আমি, যে ইন্টারিম গভর্নমেন্টের শক্তির উৎস হলো সামরিক বাহিনী, এবং সামরিক বাহিনী কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিরাট ভূমিকা ছিল। তারা যদি দরবার 4 তারিখের দরবার, তারা যদি তাদের সিদ্ধান্ত যে আমরা জনগণের সঙ্গে থাকবো, আমরা গুলি করব না, জনগণ, এই কথাটা এই সিদ্ধান্ত নিয়ে এটা প্রধান আবার বাইরে বলে দিয়েছে ওপেন। এটা যদি উনি না বলতেন তাহলে 4, 5, 6 মানে 5-6 তারিখ চেহারা অন্যরকম হবে। কাজেই মানে সেনাপ্রধান এবং তার যে সামরিক বাহিনী ইয়াং অফিসার এবং অন্যান্যরা মিলে যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা উনি প্রকাশ, উনি আমরা যেটাকে বলি তাস খেলার সময় ট্রাম্প কার্ড মেরে দেওয়া, দ্যাট ওয়াজ এ ট্রাম্প কার্ড। এর মাধ্যমেই এই যে আমরা লক্ষ্য করেছিলাম যে 5 তারিখে যদি আপনি লক্ষ্য করে থাকেন যে সকালবেলা কি করেছে, সকালবেলা কিন্তু দোদুল্যমান কন্ডিশন, রাস্তায় কোনো লোকজন ছিল, হ্যাঁ, কিন্তু একটা মুহূর্তে এসে সবাই নেমে গেল। এর পিছনে ছিল সামরিক বাহিনীর যে ওই স্টেট দরবারের সিদ্ধান্ত, যে জন্য এই আন্দোলনটা একটা মানে বিজয়ের এটা পেয়ে গেল, শিরোপাটা পেল। নাও দ্য পয়েন্ট, যে আজকে আমি একটা সিনারিও, যেমন ধরুন সামরিক বাহিনী নিউট্রাল, মানে সে জনগণকে গুলি করে, হ্যাঁ, এই সামনের 8 মাস প্লাস, যেমন ধরুন আমরা জানি পুলিশ সার্ভিসের লোকরা রাস্তায় নামবে না, কারণ তারা ভয় এমনি কাটছে। আচ্ছা, এর মধ্যে যদি ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যাল পার্টিস, দ্য বিগ পলিটিক্যাল পার্টিস লাইক বিএনপি অথবা জামাতের কোনো গোলমাল লেগে যায় এবং তারা যদি আন্দোলন করে, তারা তখন রাস্তা জানে, তারা যদি বলে আমরা ওই ডক্টর ইউনূস যেখানে থাকেন সেই যে বিল্ডিংটা, তার আশেপাশে কিন্তু সিকিউরিটি অত বেশ ভালো না, বলে আমরা ওখানে গিয়ে এখন ঘেরাও করি, রাষ্ট্রীয় অতিথি ভবনকে আমরা ঘেরাও করি, আর সামরিক বাহিনী যদি সেখানে না যায়, তাহলে তো আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কেরেনেস্কি যে পালিয়েছিল, খেয়াল আছে রুশ বিপ্লবের সময় কেরেনেস্কি উচ্চার প্যালেস থেকে যে পিছন দিক দিয়ে দৌড়েছিল, ইউ নো দ্যাট বলশেভিক রেভলিউশন যেদিন হয় 7ই নভেম্বর, 0 ক্যাজুয়ালিটি, পৃথিবীতে এত শান্তিপূর্ণ বিপ্লব আমরা কোনোদিন দেখিনি। এন্টার কেরেনিস্কি গভর্নমেন্ট র্যান ওয়ে, হ্যাঁ, এবং ইনক্লুডিং কেরেনিস্কি সবচেয়ে আগে দৌড় দিয়েছে, তার সঙ্গে মানে ওদের মানে কে দৌড়াতে পারে তার একটা কম্পিটিশন হয়েছে ওখানে।
তো এখন যদি এখানে আমি একটা সিনারিও দিচ্ছি যে সামরিক বাহিনীর সঙ্গে যদি ইন্টারিম গভর্নমেন্টের মনোমালিন্য ঘটে, হ্যাঁ, আর যদি মানে বিএনপি যদি মনে করে যে নির্বাচন তারা পিছিয়ে যাচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেক ভালো, হি হ্যাজ নো, আমার জানা উনি কিন্তু প্রলং করতে চায় তার যে টেনিওর, কিন্তু তার সঙ্গের কিছু লোক, হ্যাঁ, যারা হয়তো যদি একটু 5-6 বছর একটু ভালো আরামে থাকা যায়, মাতব্বরি করা যায়, হয় না, এটা যদি বিএনপি ধরে ফেলে কিংবা জামাত এবং অন্যান্য দল, এবং তারা যদি রাস্তায় নামার সিদ্ধান্ত নেয়, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টকে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র তারা এখন অ্যাটলিস্ট আমার মতে 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 4 ডিভিশনস দে হ্যাভ রাইট নাও, হ্যাঁ। এবং এই কয়দিন আগে এই যে আমার গতকাল নারায়ণগঞ্জ ওদেরকে মার দিই, বাট দে গট বিটেন আপ বাই देयर ওন সাপোর্ট। কাজে আমরা তো দেখেছি, আমি জীবনে কিন্তু অনেক আন্দোলন দেখি, 69 আন্দোলনে আমি রাস্তায়, এমনকি ওই যে 7ই নভেম্বরের যে সৈন্যবাহিনীর অভ্যুত্থান হয়ে 1975, আমি কিন্তু মানে কচু খেতেও কিছুক্ষণ ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাতের দিকে ছিলাম। কাজে আমি এগুলো দেখে, কাজে আমার যেন মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট আর সামরিক বাহিনী যে অ্যালায়েন্সটা, এটা নট ফর সামরিক বাহিনী বাট ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেখ আল মামুন, একদম খুব সংক্ষেপে 1 মিনিটে আপনার কাছ থেকে একটু পর্যালোচনা শুনবো। আমরা সংস্কারের কথা বলছি, সংস্কার বাদ দিয়ে আসলে জামায়াতের পক্ষ থেকেও নির্বাচন চাওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, যেখানে আসলে সংস্কার করা দরকার, দল গঠন করা দরকার, নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা দরকার, সেখানে আসলে নির্বাচনের তারিখটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? খুব সংক্ষেপে শুনবো। Well, look, Bangladesh already almost 18 years. Bangladesh, people didn't vote nicely, so people are excited. People cannot wait anymore. আমরা জানি শ্রীলঙ্কা 1.5 বছরের ভিতর ইলেকশন হয়ে গেছে, so it's not impossible to have election within a year or year and a half. So it's nothing unexpected. So এখানে interim government তারা extended করার কোনো যুক্তিগত আমি এখানে দেখতে পারতেছি না। As soon as as long as the army is there, if they give the security of all this voting process goes smoothly, then why not? And ultimately, the people is going to come to the power, the Jamaat, BNP, and if they include the Aam League, if the people vote for them, fine. If not, they could reject, but they need to have the free and fair election there. People's opinion could be expressed and the new government will be formed and the country should move forward. জি, ভোটের রাজনীতিতে না থাকার কারণে আসলে দলগুলোর মধ্যে যেই ধরনের উজ্জীবিত হওয়া দরকার সেইটি আসলে অনেকাংশে এখন সংকটে পড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তফা সারোয়ার, শেখ আল মামুন, দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শকদেরকেও। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।